আরএসএস মানেই বিজেপি এবং বিজেপি মানেই আরএসএস। রাজনৈতিক ব্যাপারটা একটা সামগ্রিক চিত্রের একটা ছোট অংশ। হিন্দু রাষ্ট্র বলতে কি বোঝেন? হিন্দু রাষ্ট্র মানে হিন্দুস্তান। তো বহিরাগতদের একটা সংঘ এবং মূল লক্ষ্য হচ্ছে বিভাজন এবং বাঙালির সাথে কোনো সংস্কৃতির তাদের মিল নেই। হিন্দু জাতীয়তাবাদের তার সূচনা বাংলাতেই। বাংলার মনীষীদের যে ভাব হুম। ভারতবর্ষ সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, বাংলার ভাবটা নিয়েই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। তারা বলছেন সাম্প্রদায়িকতা, তাহলে মুসলিম লীগকে দেশ ভাগের সময় যে আগে পাকিস্তান দিতে হবে তারপর ভারত স্বাধীন হবে, সেটা সাম্প্রদায়িকতা নয়। মৌলবাদ যেখানে শক্ত জায়গা নিয়ে নিয়েছে, জেহাদি মৌলবাদ, সেখানে কোনো ইজিম থাকে না। পাকিস্তানে কোনো ইজিম নেই। আমরা কারোর দয়াতে হিন্দু হিসেবে এখানে বেঁচে নেই। ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা গর্বের বিষয় যে ভারতবর্ষের গণতন্ত্র এতটা পরিণত হয়েছে যে একজন সাধারণ ঘরের তপশিলি মহিলা তিনি রাষ্ট্রপতি হয়েছেন। অটল বিহারী বাজপেয়ী খুব সুন্দর কথা বলেছিলেন যে ভারতবর্ষ সেকুলার, সেটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়। যতক্ষণ পর্যন্ত 85% মানুষ হিন্দু, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ সেকুলার থাকবে। জাতিভেদ হিন্দু সমাজের ক্যান্সারের মতো। নমস্কার। আজকের বিশেষ পর্বে আমরা একজন বহুমুখী ব্যক্তিত্বকে পেয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা করেছেন। বর্তমানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে উনি একজন কর্মরত প্রযুক্তিবিদ। তবে ওনার আরেকটা পরিচয় রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্রের উনি সহ প্রচার প্রমুখ। আসুন আমরা স্বাগত জানাবো ডক্টর জিষ্ণু বসুকে। নমস্কার দাদা, আজকে আমাদের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বলুন? ভালো আছি। একটা কথা ফার্স্টে শুরু করব, সেটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা বহুদিন ধরে রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা করেন তারা বুঝি এত এডুকেটেড বা এত একজন প্রযুক্তিবিদ, আপনি একজন সায়েন্টিস্ট বলতে পারেন, সেখান থেকে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রমুখ হয়েছেন। এই দুটো দায়িত্ব আপনি সামলান কি করে? লেখাপড়া জানা মানুষ, অনেক মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বেই ছিলেন। এই রাজ্যেও ছিলেন, সারা ভারতবর্ষেও ছিলেন। তাই তাদের তুলনায় আমি খুবই নগণ্য একজন ব্যক্তি, এটা কিছু নয়। দায়িত্ব সামলানোর ক্ষেত্রে আমি মনে করি যে সামাজিক দায়িত্ব একটা সকলের থাকে। আমরা ঋণ বলি, সমাজের কাছে আমাদের একটা ঋণ থাকে। আমার নিজের যে কাজ, সেই কাজটা আমাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা উচিত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেক স্বয়ংসেবক সে যে কর্মক্ষেত্রে কাজ করে, সেটা স্কুলে পড়ানো হোক, কলেজে পড়ানো হোক, কিংবা কোনো একটা কারখানাতে সে শ্রমিক হিসেবে কাজ করুক, অথবা কোথাও গবেষণা করুন, সেই কাজটা খুব নিষ্ঠার সঙ্গে করে। সেই সঙ্গে সঙ্গে তার যে সময়, তার মধ্যে একটা বড় অংশ সমাজের জন্য, দেশের জন্য কিছু করার চেষ্টা করে। এরকমই ভাবে করে স্বয়ংসেবকরা, সব জায়গাতেই তাই করে। মানে এই ভুল ধারণাটা আমাদেরকে ইচ্ছা করেই বোঝানো হয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে মানে শিক্ষিত মানুষ থাকেন। হ্যাঁ, একটা ছবি আঁকা হয়েছে, সেই মাথার মধ্যে গেরুয়া ফেট্টি বেঁধে হুম। পেছনে আগুন জ্বলছে। মানে সাধু সন্ত ছাড়া বুঝি কেউ করেন না এরকম ব্যাপার। সাধু সন্ত বা উগ্র মৌলবাদী হুম। এরকম একটা, এটা বহুদিন ধরেই করা হয়েছে। এটা একটা ইকোসিস্টেমের ফল। মানে কালচারাল মার্কসিজম, যাদের রাজনৈতিকভাবে তাদের স্বার্থ বিঘ্নিত হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রতিপদ জানলে, জেহাদি মৌলবাদ যারা তাতে পয়সা নিবেশ করে, এইরকম একটা চক্র, তাদের একটা ইকোসিস্টেম, একটা বাস্তুতন্ত্র বহুদিন ধরে ছিল, এখনো অনেকটাই আছে। তাই মানে আপনি এখনো পর্যন্ত কাগজে পত্রে বা মিডিয়াতে প্রাইম টাইমে কখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভালো কথা কিছু শোনেননি। কিন্তু ব্যক্তি জীবনে যখন মানুষ দেখছে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবককে, একজন কার্যকর্তাকে, তখন দেখে সে চিনতে পারছে যে সে লোকটা কেমন। সে আদৌ কোনো একটা ধর্ম মতের ব্যাপারে তার কোনো একটা দেশ আছে কিনা, ঘৃণা আছে কিনা, দেখছে না, হুম। সে হিন্দুকে রক্ষা করার কথা বলে, সে তো মানবিকতা।
কিন্তু অন্য কারোর প্রতি তার কোনো রাগ, দ্বেষ, ঘৃণা এসব নেই। তাই সাধারণ মানুষ ধীরে ধীরে ওই বাস্তুতন্ত্র মানে কালচারাল মার্কসিজম, তার রাজনৈতিক তন্ত্র, তাদের কথা আর শোনে না। হুম। তারা ব্যক্তি জীবনে তাদের যা অভিজ্ঞতা তার উপরেই ভিত্তি করে, তার জন্যই ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী যদি সংগঠন বলেন বিভিন্ন ক্ষেত্রে, শ্রমিকদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই স্বয়ংসেবকরা আজকে অগ্রণী জায়গায় গেছে। কারণ সাধারণ মানুষ স্বয়ংসেবককে বিশ্বাস করে। সাধারণ মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘের ওপরে ভরসা রাখতে চায়। সে কাগজে যাই বলুক আর টিভিতে যাই দেখাক, ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ সংঘকে চিনেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্ণ হলো ১৯২৫ সালে। এক দিন আমাদের শ্রদ্ধেয় শ্রী কেশব বলিরাম হেডগেওয়ার উনি প্রথম একটা লক্ষ্য নিয়ে আরএসএস কে স্থাপন করেছিলেন। তো ১০০ বছর পর এখন কি মনে করেন যে এই লক্ষ্য কিছুটা হলেও পূর্ণ হয়েছে? অনেকটাই হয়েছে। আমরা প্রতিদিন প্রার্থনা করার সময় বলি যে রাষ্ট্রকে পরম বৈভবশালী করে তুলবো। এই রাষ্ট্র, স্বামীজি যেটা বলতেন যে আমাদের প্রাচীনা জননী হুম। পূর্বাপেক্ষা আরো মহিমান্বিত হইয়া আত্মপ্রকাশ লাভ করেছেন, এটাই আমাদের মূল লক্ষ্য। সদা বাৎসল্যে মাতৃভূমি, এটা একটা এটা প্রতিদিন প্রার্থনা, প্রার্থনা শোনা। প্রার্থনা তাতে স্বামীজির যে চিন্তা করতেন যে দেশকে বৈভবশালী করা, প্রাচীনা জননী আরো মহিমান্বিত করা, এটাই আমাদের স্বয়ংসেবকদের মূল কাজ, মূল লক্ষ্য। তার জন্যই সে শাখার মাঠে আসে। তা অনেক ক্ষেত্রেই সেটা সফল হয়েছে, আরো অনেকটা কাজ বাকি আছে। আহ, উনি কলকাতায় এসেছিলেন কেশব বলিরাম হেডগেওয়ার, তাই উনি ডাক্তারি পড়তেন। হুম। তারপরে এখান থেকেই ডাক্তারি পাঠের পরে, ডাক্তারি পড়া তো ছুতো ছিল, আসলে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে এসেছিলেন। ডক্টর মুঞ্জে ওনাকে পাঠিয়েছিলেন এখানে বিপ্লবী আন্দোলন, তখন অনুশীলন সমিতিতে যোগ দেন, পুলিন বিহারী দাসের অনুশীলন সমিতিতে। আচ্ছা। তারপরে এখানে যে কটা বিপ্লবী কাজের সঙ্গে সেই সময় পড়ছিল সব কিছুতে ডাক্তারজি গিয়ে শিক্ষা নেন। ফিরে গিয়ে নাগপুরে তিনি, তাকে এখানে কোকেন বলতো, মানে পুলিশ এক বাঙালি একটি ছেলেকে ভুল করে মানে হেডগেওয়ার মনে করে ধরেছিল, তার নাম ছিল কোচেন। এবারে ইংরেজি বানান লেখার সময় CHEN লিখেছে, তার থেকে পুলিশ বলতো কোকেন, তাই বিপ্লবীরা ঠাট্টা করে ওকে কোকেন বলতেন। মানে তো বাংলার সঙ্গে যোগ রয়েছেন, বাংলা একদম ভীষণভাবে যোগ রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। একদম বাংলা, সত্যি বলতে কি স্বামীজি আলা সিংহাকে এরকম একটা সংগঠনের কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যেটা মধ্য ভারত থেকে হবে। আলা সিংহাকে লেখা স্বামী বিবেকানন্দের চিঠিতে উনি উল্লেখ করেছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বামীজির এই ভবিষ্যৎবাণীকে সফল করেছে। কিন্তু বাংলার বুদ্ধিজীবী মহল বহুকাল ধরে, আমরা তো বামপন্থী শাসনকালে পড়াশোনা করেছি, আমাদেরকে বোঝানো হতো যে একটা বহিরাগতদের একটা সংঘ এবং মূল লক্ষ্য হচ্ছে বিভাজন। কিন্তু এবং বাঙালির সাথে কোনো সংস্কৃতির কোনো তাদের মিল নেই। তার মানে যেখানে আপনি বলছেন যে যিনি শুরু করেছিলেন হেডগেওয়ারজি মাননীয়, তিনি নিজেই বাংলা থেকেই তার যোগ, তাহলে এই যে বক্তব্য এগুলো একেবারেই নস্বাত। পুরোটাই যে ধরুন আজকে যে জাতীয়তাবাদ সেটাই যে হিন্দু জাতীয়তাবাদের তার সূচনা বাংলাতেই। হুম। এই হিন্দুত্ব, এই যে শব্দ, এটাও প্রথম চন্দ্রনাথ বসু 1892 সালেই প্রথম বলেন আধুনিক ভারতে। স্বামী বিবেকানন্দ তো হিন্দু সন্ন্যাসী হিসেবেই গেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী সমাজের যে চিত্র এঁকেছেন সেটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমাজের রচনার যে ভাবনা, তাই ভাবনাটা মূলত বাঙালি ভাবনা। তাতে ডাক্তার হেডগেওয়ার এখানে এসেছিলেন, পূজনীয় ডাক্তারজি এখান থেকেই স্বদেশীর চিন্তা নিয়ে গেছেন। আমাদের দ্বিতীয় যিনি সরসঙ্ঘ চালক মাধব সদাশিব গোলওয়ার্কার, উনিও বাংলাতেই অনেকটা সময় ছিলেন। উনি স্বামী অখণ্ডানন্দের শিষ্য ছিলেন সারগাছি, মুর্শিদাবাদের সারগাছিতে। সত্যি বলতে কি একদম শেষ সময়ে, অখণ্ডানন্দের শেষ সময়ে গুরুজি মানে গুরু গোলওয়ার্কার ওনার সঙ্গে ছিলেন। মানে একদম বাংলার সঙ্গে অনেক দিন, অনেক বছরের, প্রায় ১০০ বছরের কাছাকাছি সময়ের যোগ। তার মানে একেবারেই কোনো দিক দিয়েই বাংলার সঙ্গে বহিরাগত সম্পর্ক নয়, একেবারে বাংলার। বাংলার মনীষীদের যে
হুম ভারতবর্ষ সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে বাংলার ভাবটা নিয়েই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। কিন্তু এই যে হিন্দু রাষ্ট্র, এটা হচ্ছে রাষ্ট্র সংসেবক সংঘের একটা গুরুত্বপূর্ণ একটা মতবাদ। তো এই হিন্দু রাষ্ট্র বলতে কি বোঝেন? হিন্দু রাষ্ট্র মানে হিন্দুস্তান। না সেখানে কি অন্য মানুষের জায়গা নেই? সেখানে কি এতদিন ধরে বসবাসকারী মুসলমান বা খ্রিস্টান বা জৈন এদের কি তাদের জায়গা নেই সেখানে? অবশ্যই আছে। হিন্দু রাষ্ট্র, হিন্দুস্থান, আমরা বলি না হিন্দুস্তান কেবলস, হিন্দুস্তান হুম মেশিন টুলস, তাই হিন্দুস্তানের সংস্কৃত করলে হিন্দু রাষ্ট্র হয়। তো ভারতবর্ষের মানুষ তারা নিজেদেরকে বলতো ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্মে রবীন্দ্রনাথ খুব সুন্দর দেখিয়েছেন আমরা কাকে ধর্ম বলতাম। আমরা ধর্মটা ঠিক উপাসনা পদ্ধতি ছিল না। আমরা বলতাম যে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো হচ্ছে পশু আর মানুষের সঙ্গে সমান। হুম ধর্ম একটা বিশেষ গুণ যেটা থাকলে মানুষ মানুষ হয়, পশুর থেকে আলাদা হয়। ধর্মহীন মানুষ পশুর সমান, এটা ধর্ম। এটা সবাই মানত, মানে শৈবরা মানত, বৌদ্ধরা মানত, গাণপত্য যারা তারা মানতেন, যারা বৈষ্ণব তারা মানতেন, যারা জৈন তারা মানতেন। ভারতবর্ষের সব যে উপাসনা পদ্ধতি তারা সকলেই মানতেন। তিনটে তাদের একদম মূল বিষয় ছিল: সুচিতা, দয়া এবং মানুষের জন্য করা। এবারে এই যে মূল বিষয় সত্য, সুচিতা আর দয়া, এই তিনটে বিষয়কেই মানত, এটাকে আমরা ধর্ম বলতাম। এবারে ভারতবর্ষের বাইরে থেকে আসা যারা, অনেক ক্ষেত্রে এটাও দুরকম মত আছে। অনেকে বলেন ভারতবর্ষের বাইরে প্রথমে পারসিকরাই এখানে হিন্দু শব্দটা প্রয়োগ করেন, যা সিন্ধু নদী ওদের ইয়ের মধ্যে বর্ণমালার মধ্যে স শব্দটা ছিল, মাথা হ ছিল, তাই হিন্দু বলতো। আবার দ্বিমত আছে, হিন্দু শব্দটা ভারতবর্ষেই তৈরি। যাই হোক, এখানকার একজন বৌদ্ধ, একজন শৈব, একজন জৈন, একজন গণপত্য, একজন বৈষ্ণব, সকলকেই তারা হিন্দু বলতো। তাদের একটা বৌদ্ধ বিহার নালন্দা কেন ভেঙেছে? কারণ হিন্দুকে আঘাত করার জন্য। মন্দির কেন ভেঙেছে সোমনাথ মন্দির? হিন্দুকে আঘাত করার জন্য। তাই এই সামগ্রিকভাবে ভারতবর্ষের যে আহ পরম্পরাগত উত্তরাধিকার, সেটাকেই হিন্দু বলা হতো। রবীন্দ্রনাথ খুব সুন্দর বলেছেন আত্মপরিচয়, যে আমি হিন্দু, এইটা বলার জন্য যদি আমায় লজ্জা পেতে হয়, তাহলে সেই লজ্জা আমাকে পেতেই হবে। কারণ এর বিরুদ্ধে কিছু বলতে গেলে আমাদের উপরে গিয়ে ভগবানের সঙ্গে লড়াই করতে হবে। সেখানে ওনার ভাষায়, সেখানে আপিল করার মতো লোক আমরা কাউকে পাবো না। তাই আমরা হিন্দু। যখন চেরামন মসজিদ তৈরি হয়, তখন আরবরা ভারত আক্রমণ করেনি। দক্ষিণ ভারতের একজন রাজা তার রাজত্বের মধ্যে মসজিদ তৈরি করে দিয়েছিলেন। তো সেই মসজিদ যখন তৈরি হয়েছিল, তখন যে কোনো উপাসনা পদ্ধতি একটা হিন্দু দেশের মধ্যে করতে পারে। রাজা প্রতাপাদিত্য তার যশোরের যখন তার রাজত্ব স্থাপন করেন, তখন জেসুইটদের ওখানে চার্চ করতে দিয়েছিলেন। আচ্ছা তাই হিন্দু যেখানে থাকবে সেখানে সব ধর্মের সমান অধিকার থাকবে, কারণ উপাসনা পদ্ধতির সঙ্গেই হিন্দুর আহ কোনো পার্থক্য নেই। মানে আপনি বলতে চাইছেন যে হিন্দু সকলেই, যারা যারা ভারতবর্ষে বাস করে হ্যাঁ, সবাই হিন্দু? যারা ভারতবর্ষকে পবিত্র মনে করে, যারা মনে করে যে তাদের আদর্শ জায়গা ভারতবর্ষ, এখানকার সভ্যতা সংস্কৃতির সঙ্গে যাদের গর্ববোধ হয়, তারা হিন্দু। তারাই। ভারতবর্ষ হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র, এটা এটাও একটা চক্রান্ত, যে এরা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়। নতুন করে তৈরি করার কিছু নেই, একটা থিওক্রেটিক রাষ্ট্র তৈরি করার উদ্দেশ্য নেই। অটল বিহারী বাজপেয়ী খুব সুন্দর কথা বলেছিলেন যে ভারতবর্ষ সেকুলার, সেটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়। যতক্ষণ পর্যন্ত 85% মানুষ হিন্দু, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ সেকুলার থাকবে। কারণ হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকলে সেই দেশের মধ্যে অন্য ধর্মের লোকেরা সুস্থ থাকতে পারবে, স্বাধীন থাকতে পারবে, তাদের ধর্মাচরণ করতে পারবে। স্বামীজির শিকাগো বক্তৃতার প্রথম বক্তৃতায়, যে পারসিকরা যখন সারা পৃথিবী থেকে অত্যাচারিত হয়ে গেছিলেন,
তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন। এটাই হিন্দুত্ব, এটাই হিন্দু রাষ্ট্র। এবং ভারতবর্ষের শেষ হিন্দু পর্যন্ত যতক্ষণ থাকবে এবং সে নিজেকে হিন্দু বলবে, ততক্ষণ ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান। হিন্দুস্তান তার সংস্কৃত করলে হিন্দু রাষ্ট্র। মানে এক হিন্দুইজম বলতে একটা ওয়ে অফ লাইফ, এটা কোনো একটা উপাসনা উপাসনা পদ্ধতি নয়, নয়। এটাই বলছি। হ্যাঁ। দাদা, বাম আমলে বা এখনো বামেরা বলে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সাম্প্রদায়িক দল, এবং তাদের মানে বাম আইডিওলজি হচ্ছে একেবারে শ্রমিকদের, মানে একেবারে মাঠের মানুষরা বা মাটির মানুষরা তাদের নিয়ে তারা চলে, কিন্তু সংঘ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এটা বহুকাল ধরে শুনছি এবং এখনো চলে আসছে। তো এটা এটা কি মিথ, নাকি এটার মধ্যে ভিত্তি? তো আপনি যা বললেন অবশ্যই আমরা বুঝতে পারছি, আপনি যদি একটু বলেন যে ওদের ভাবনা চিন্তার সাথে আমাদের এই ডিফারেন্সটা কেন? মুখের বলা আর কাজ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে বলেই বামেদের লোকে আর বিশ্বাস করে না। ধরুন, এই যেটা এক্ষুনি বললেন যে সাচার কমিটির যখন রিপোর্ট বেরোল, তা যদি অসাম্প্রদায়িক হতো তাহলে পশ্চিমবাংলায় ৩৫ বছরে বামেদের শাসন ছিল। তাই এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে বেশি ভালো হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল সাচার কমিটির রিপোর্ট বেরোনোর পরে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের থেকে অনেক খারাপ। তার মানে মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা উন্নতির জন্য বামেরা ভাবেনি। তারা বলছেন সাম্প্রদায়িকতা। তাহলে মুসলিম লীগকে দেশ ভাগের সময় যে আগে পাকিস্তান দিতে হবে তারপর ভারত স্বাধীন হবে, এই কথা বলা সেটা সাম্প্রদায়িকতা নয়। তাই বাম মানে বামেদের বিভিন্ন দল এবং বাম শক্তি, তারা জেহাদি মৌলবাদের সঙ্গে চিরকাল আপোষ করে একসঙ্গে এই যুগলবন্দিতে কাজ করেছে। এটা ভারতবর্ষের ইতিহাস বলে। একদম শুরুতে যখন তাসখণ্ডের প্রথম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানবেন্দ্রনাথ রায়, যারা জেহাদ করতে যাচ্ছিলেন এরকম তিনজনকে, একজন প্রতিষ্ঠাতা যে সদস্য, তাদের মধ্যে চারজন এরকম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন যারা জেহাদের জন্য যাচ্ছিলেন। জেহাদিদের তারা প্রথম সদস্য করেন। তারপর তারা কি করেছেন, যে চারজন কাসখণ্ডে প্রথম সিপিআই এর যখন শুরু হয়, তার মধ্যে অবনী বাপু ছিলেন, মানবেন্দ্রনাথ রায় ছিলেন। অবনী মুখার্জি তার স্ত্রী, মানবেন্দ্রনাথ রায় আর তার স্ত্রী। বাকি সকলেই যারা জেহাদে যাচ্ছিলেন ওই খিলাফতের জন্য, তাদেরকে ধরে তারা সদস্য হন। তা তারা কি করেছিলেন, তারপরে তারা বাম গণতান্ত্রিক আন্দোলনের জন্য, বাম আন্দোলনের জন্য, শ্রেণী সংগ্রামের জন্য কি হয়েছিল খুঁজে দেখুন, তাদের নাম বা কিছু আছে কিনা। আসলে বামেরা একটা বিভ্রান্ত পথ নেন, যে জেহাদি মৌলবাদকে, যেমন ধরুন এনটাবি রেডের সময়, যে সেই সময় এরকম বহু জায়গায় হয়েছে যে ইসলাম এবং ইসলামী মৌলবাদ বা জেহাদি মৌলবাদ, তার সঙ্গে মার্ক্সবাদের একটা গাঁটছড়া বহু জায়গায় দেখা গেছে। এবং প্রতি ক্ষেত্রেই যখন জেহাদি মৌলবাদ জিতে গেছে, তার জায়গা করে দিয়েছে, তারা কিন্তু প্রথমে ওই বামপন্থীদেরকেই বা এদেরকেই মেরেছে। যেমন বাংলাদেশে কিংবা পাকিস্তানে। আচ্ছা বলুন তো, যে পাকিস্তান হওয়ার পরে প্রথম সিপিপি, কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান, কলকাতায় স্থাপন হলো 48 সালে। সিপিপি তারপরে কি হলো, তার কথা সরদার জাহিদ প্রথম সম্পাদক ছিলেন। তাই মৌলবাদ যেখানে শক্ত জায়গা নিয়ে নিয়েছে, জেহাদি মৌলবাদ, সেখানে কোনো ইজিম থাকে না। পাকিস্তানে কোনো ইজিম নেই। আপনি সিপিবি, কাউকে একজন বামপন্থীকে ডেকে আনুন, বলুন যে সিপিপি ঠিকানা দাও। সিপিবির পরে আরেকটা পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হয়েছে, সেখানে ঠিকানায় আপনি চিঠি লিখে একটা উত্তর আনুন তো, যে সেখানে ঠিকানায় একটা চিঠি লিখে তার একটা উত্তর আসবে। অস্তিত্ব নেই, সাইনবোর্ডই নেই। তাহলে যেই পাকিস্তান দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টি সেই সময় আন্দোলন করলো মুসলিম লীগের সঙ্গে একসঙ্গে হয়ে, আজকে সেখানে তাদের অস্তিত্বই নেই। তাই এটা বিভ্রান্ত করা যে সবচেয়ে বেশি মৌলবাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বামপন্থীরা, যদি ভারতবর্ষের ইতিহাস দেখেন। কিন্তু মুসলমান সম্প্রদায়ের কিছু ভালো করেননি। তা যদি করতেন তাহলে
সাচার কমিটি রিপোর্ট দেখাতো যে পশ্চিম বাংলায় অন্তত মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা ভালো হয়েছে। কিছু উন্নতি হয়নি কিন্তু তাদের আমলে। এই যে মিথের কথা বলছিলেন, আরেকটা বলি, সেটা হচ্ছে বামপন্থীরা বলে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর দুর্গা। হুম। এবং এটা আমরা ছোট থেকে শুনে আসছি। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে চারদিকে ছড়ানো হচ্ছে, যেহেতু ইলেকশন এসে গেছে। তো এটা কি মিথ নাকি এটা একেবারেই, এবার কে বলেছেন? এটা সব জায়গায় মিডিয়ায় না, আমরা না, শুনতে পাই। আরএসএস এর কেউ একজন দুর্গা বলেছেন, কিন্তু কে বলেছেন? ধরুন একজন সর্বভারতীয় কোনো নেতা কি বলেছেন, যার নাম সকলে জানেন? আমি আমি আপনাকে প্রশ্ন করছি। আমি শুনি কে বলেছেন। হ্যাঁ, তাদের যারা বলছেন তাদের জিজ্ঞেস করুন, কে বলেছিলেন? ধরুন আহ, দক্ষিণ ভারতের একজন কোনো নেত্রী, কিংবা কোনো একটা রাজ্যের একজন নেত্রী, তার ব্যাপারে আমি দূর থেকে কিছু শুনেছি। আমি এখানে প্রাদেশিক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমার কিছু একটা দায়িত্ব আছে। তো সেই সময় কমিউনিস্ট পার্টিও তো এখানে কম অত্যাচার করেনি। সিপিআইএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। সেই মায়ের ছেলের রক্ত দিয়ে ভাত মেখে মাকে খাইয়ে দেওয়ার, সেগুলো আমরা ভুলে যাইনি। তাই তার বিরুদ্ধে কেউ একজন লড়াই করছেন, তো অনেক দূর থেকে দেখে কেউ একজন কিছু বলেছেন। কোনো সর্বভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো সর্বভারতীয় নেতা কখনো এরকম কথা বলেন। তাই ওরা যখন বলছেন তার উত্তরে জিজ্ঞেস করবেন যে, প্রশ্ন করবেন কে বলেছেন। অনেক দূরের থেকে দেখা কোনো দৃশ্য, রবীন্দ্রনাথ বলতেন যে তার কথা শোনা যায় না, শুধু হুম। আকার, অঙ্গভঙ্গি দেখা যায়। তার জন্য কেউ কোনো প্রদেশের কেউ বলতে পারেন, কিন্তু সর্বভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো নেতা বা কেউ, কোনো ব্যক্তিত্ব এরকম বলেননি কিছু। যখন মাননীয়ার কথা বলছি, তো আমরা জাস্ট শুনলাম উনি ধর্ণা মঞ্চ থেকে কালকে একটি বিস্ফোরক কথা বলেছেন। উনি বলেছেন যে একটা কমিউনিটি আছে যারা আমি না থাকলে আপনারা ভালো আছেন আমি আছি বলে, এবং আমি না থাকলে সেই কমিউনিটি ১ মিনিটে আপনাদের ১২টা বাজিয়ে দেবে। তো এটা উনি কাদের বলতে চেয়েছেন বলে আপনার মনে হয়? আমার বরঞ্চ স্পষ্ট প্রশ্ন যে আপনি এই কথাটা অর্ধেক বলবেন না, পুরোটা বলুন। আপনি নিশ্চয়ই নিজের মন থেকে এই কথা বলেননি। আপনি আবারও মুখ্যমন্ত্রী। তার জন্য আমি একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার কাছে অনুরোধ করছি, এ ব্যাপারে আপনি শ্বেতপত্র বের করুন। আপনার কাছে নিশ্চয়ই গোয়েন্দা রিপোর্টে আছে যে সত্যিকারের সেই যে কমিউনিটি, তাদের হিংস্র হওয়ার ক্ষমতা, তাদের হিংস্র হওয়ার বিষয়ে গোয়েন্দা রিপোর্ট কি দিয়েছে? গোয়েন্দা রিপোর্ট এটা বলেছে যে তারা যদি হিংস্র আচরণ করে, তাহলে আপনার পুলিশ, আপনার প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তা যদি হয়, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেনাবাহিনীরও ভূমিকা আছে। একজন ভারতবর্ষের শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আপনার কাছে অনুরোধ, আপনি পরিষ্কার করে এটা বলুন যে এই একটা কমিউনিটি, যেটা আপনি বলছেন একটি সমুদায়, একটি সম্প্রদায়, তারা যদি মনে করে তাহলে আমাদেরকে শেষ করে দেবে। তাহলে তাদেরকে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদেরকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনার কাছে সত্যিই কি এরকম গোয়েন্দা রিপোর্ট আছে? এটা যদি সত্যি হয়, তাহলে আমাদেরকে ভয় দেখাবেন না। আবারও বলছি, আমরা কারোর দয়াতে হিন্দু হিসেবে এখানে বেঁচে নেই। বাংলাদেশ এবং অনেক জায়গায় আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। যদি জেহাদি মৌলবাদ বা এরকম নৃশংস কেউ, যে আমাকে হত্যা করবে, আমার বাড়ির মহিলাকে ধর্ষণ করবে, তার পায়ে পড়ে লুটোপুটি খেলেও সে আমাকে ছেড়ে দেবে না। যে অত্যাচারী, যে অন্যায় করতে এসছে, তার পায়ে লুটোপুটি খেয়ে আমাকে ছেড়ে দেবে না। তার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। সে যদি অন্যায় করে, গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসন যদি না থাকে, বাদুড়িয়ায় যেমন হয়েছিল, তাহলে সেন্ট্রাল ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, মিলিটারি ফোর্স দিয়ে তাদের কি করতে হবে। আর যদি এটা মনে করেন যে আমরা এতে ভয় পেয়ে যাব, মৃত্যু, যদি আমরা ভয় পেতাম তাহলে আজকে আমরা হিন্দু হয়ে থাকতাম না। কায়রোতে একজনও হিন্দু নেই, একজনও তাদের পুরনো মানুষ নেই। আপনি তুতেনখামেন, রামেসাস নামের মিশরে কাউকে পাবেন না।
ইরানে পাবেন না, কিন্তু ভারতবর্ষে পাবেন। আমার পূর্বপুরুষেরা সাহসী ছিল, আমরা লড়াই করেছিলাম, লড়াই করে জিতেই আজকে হিন্দু আছি। আমরা পায়ে লুটোপুটি খেয়ে আমরা হিন্দু নেই, কারণ পায়ে লুটোপুটি খেলে তাহলে কায়রোতে মিশরেও তারা আগের সভ্যতা সংস্কৃতি নিয়ে বাঁচতে পারতো। আমার পূর্বপুরুষেরা সাহসী ছিলেন বলেই আমরা এখনো বেঁচে আছি। আমরা লড়াই করতে গিয়ে মরে যাব সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। অনেকে, অনেক মায়েরা তারা পদ্মিনীর মতো নিজের জীবনকে বলিদান করেছেন, তার জন্যই আমরা হিন্দু আছি। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনাদের নিয়ে চিন্তা করুন। যারা সাধারণ মানুষের, গরিব মানুষের যে সম্পদ তা লুট করে 3 তলা 4 তলা প্রাসাদের মতো বাড়ি করছেন, চলমান সিঁড়ি বানাচ্ছেন, যদি জেহাদিরা সত্যিই শক্তিশালী হয়ে ওঠে, আপনি যতক্ষণ না পর্যন্ত তাদের সন্তুষ্ট করছেন ততক্ষণ তারা আপনাকে ছেড়ে দেবে না। আপনি আজকে যাদের কাজ করাচ্ছেন তারা যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে ওই প্রাসাদ থেকে আপনাকে টেনে হিঁচড়ে বের করে দেবে। আর তারপরে যদি তাদের পছন্দ হয় কোনো মুখার্জি, কোনো ব্যানার্জি, তাদের বাড়ির মেয়েকে আটকে রাখবে। আপনাদের জন্য চিন্তা করুন। আমরা মরে যাব, আরে আজকে যদি আমি মরে যাই, আমি হিন্দু, আমি যদি বীরের মতো মরে যাই, তাহলে আরেকজন কোনো মহিষী মায়ের গর্ভে জন্ম ধারণ করব, আবার জন্মাবো, আবার লড়াই করব। আমি মরে গেলে আবার জন্ম নেব, অন্য কোনো মহিষী মায়ের কোলে জন্ম নেব, আবার লড়াই করব। আমার জন্য আপনি চিন্তা করবেন না, আপনার জন্য চিন্তা করুন। জনগণের পয়সায় যারা আপনারা নিজেদের সম্পত্তি বানিয়েছেন, সেই সম্পত্তি আপনারা ভোগ করতে পারবেন না। জেহাদিদের কথা যদি সত্যি বলে থাকেন, তাহলে আমাদের মারার পরে আপনাদের দিকে যাবে, আপনাদেরকেও মারবে, এবং তারপরে আমাদের থেকে বেশি কষ্ট আপনাদের ভোগ করতে হবে। কারণ যদি বেঁচে থাকেন, তাহলে বাংলাদেশে লাইট পোস্টে বেঁধে রাখার পরে বাড়ির মানুষের উপর অত্যাচারের দৃশ্য দেখতে হয়েছিল। আমাকে দেখতে হবে না, আপনাদের দেখতে হবে। তাই সত্যি সত্যি গোয়েন্দা রিপোর্টে কি আছে, আমার মনে হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ওনার প্রকাশ্যে জানানো উচিত যে সত্যি ভয়াবহ অবস্থা কিনা, এখানে স্লিপার সেল কতটা সক্রিয় হয়েছে, ভারতের বাইরে থেকে আসা জেহাদি শক্তি কতটা সক্রিয় আছে, এক একটা জায়গায় সত্যি এরকম অবস্থা কিনা যে পুলিশ প্রশাসন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে তার দায়িত্ব বর্তার যে তিনি এটাকে অর্ধেক না বলে সম্পূর্ণ যে সত্য তাকে প্রকাশ করা। আমরা দুদিন আগে খবরে শুনেছি যে বাংলাদেশের হাদি যে ভারত বিরোধী ছিল, তার হত্যায় জড়িত দুজনকে বনগাঁ থেকে ধরা হচ্ছে। এবং রিসেন্ট ইন্টেল রিপোর্টস থেকে আমরা জানতে পেরেছি যে এই পশ্চিমবঙ্গ কিন্তু এই স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে, এটা এতদিন শান্ত ছিল। এবং প্রতিনিয়ত কিন্তু একটা ধীরে ধীরে আমাদের দেশের সুরক্ষার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং একটা উইক লিংক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। আপনার কি মনে হয়? দেখুন, এটার পিছনে কিন্তু এই রাজনৈতিক যে লোভ, যে এসআইআর নিয়ে বলছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্যই এটা ব্যবস্থা করছে। একটা সরল অঙ্কের হিসেবে দেখা যায় যে 2002 থেকে ভোটার এতজন বাড়তে পারে না। 1.3% হারে যে মৃত্যু এবং জন্ম মিলিয়ে যে হিসেব, তা থেকে এই সংখ্যা হয় না। তা কেন করতে চাইছে? করতে চাইছে তারা ভোট ব্যাংক মনে করছে। এই ভোট ব্যাংক মনে করার জন্য এক একটা জায়গার যে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। জনসংখ্যার ভারসাম্য নষ্ট তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে ভারত বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত হচ্ছে। ধরুন, এই সরকার ক্ষমতায় আসার পরেই 10,500টি খারেজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছিল। সিমুলিয়ার মাদ্রাসা ওই মাদ্রাসাগুলোর মধ্যে একটা মাদ্রাসা ছিল, যেখান থেকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী সাকিল আহমেদ কওসরের মতো একটি মেয়েকে সংগ্রহ করেছিল এবং স্লিপার সেলে খাগড়াগড়ে নিয়ে আসে বর্ধমানে 2014 সালের 2014 সালে। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু রাজনৈতিক লোভের জন্য হচ্ছে। রাজনৈতিক দল মনে করছে আমাকে এখনই জিততে হবে,
জিততে পারলে আমি পঞ্চায়েতের টাকা লুট করতে পারবো, জিততে পারলে আমি চাকরি চুরির টাকা ভোগ করতে পারবো, জিততে পারলে আমি আউট অফ থিন এয়ার কোনো কিছু ছাড়াই আমি এরকম বিরাট প্রাসাদের মতো বাড়ি করতে পারবো, জিততে পারলেই আমি সোনা আহ, কিনতে পারবো, সোনা কিনে এই দেশের সোনা আমি বাইরে কোথাও দিতে পারবো, আমি আমার নিজের ভবিষ্যৎ প্রজন্মকে আহ, ভালো রাখতে পারবো। এই যে কোনো একজন আমার বান্ধবীর বাড়ি থেকে বস্তা বস্তা টাকা বেরিয়ে আসবে, এর মূল যে ভাবনা সেটা হচ্ছে একটা নীতিহীন রাজনৈতিক দল কেবলমাত্র টাকা, কেবলমাত্র অর্থ বানানোর জন্য ক্ষমতায় টিকে থাকতে চায়। তার জন্য তারা এই ভারত বিরোধী যে শক্তি তাদের সঙ্গে সমঝোতা করছে। সেটা খাগড়াগড়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। আমরা এই যে একটু আগে বললেন যে সীমান্তবর্তী যে জায়গাগুলো, সেখানে রাজনৈতিক শক্তি গো পাচারের জন্য আপনি চিদম্বরমের কমিটির রিপোর্ট যদি দেখেন, চিদম্বরমের কমিটির রিপোর্ট আমার মনে হয় আজকে শিক্ষিত প্রত্যেক বাঙালির দেখা উচিত। চিদম্বরম মানে পি চিদম্বরম, কংগ্রেসের যিনি ছিলেন। তারা বাংলাদেশের বর্ডারে রাজ্য সরকার এবং রাজনৈতিক শক্তির কত বড় ভূমিকা চিদম্বরম কমিটির রিপোর্টে বিস্তৃতভাবে আছে। তাই আমাদের দুর্ভাগ্য যে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি পশ্চিমবঙ্গে আসছে না, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও সুরক্ষা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। উনি এখন এসআইআর এর জন্য যে 60 লক্ষ নাম বাদ গেছে তাদের হয়ে লড়াই করার জন্য উনি ধর্ণা মঞ্চে বসেছেন। আমরা ইতিমধ্যে দেখলাম রাষ্ট্রপতি এলেন, তাকে তো ওনার রিসিভ করার কথা ছিল, উনি যেতে পারেননি। তো এর পেছনে মানে এর পরবর্তীকালে যে মানুষের ক্ষোভ রয়েছে যে আমাদের রাষ্ট্রপতিকে সেভাবে সম্মান প্রদর্শন করা হলো না, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, রাষ্ট্রপতিকে অসম্মান করাটা আহ অত্যন্ত অন্যায়। তো উনি বললেন যে আমি লড়াই করছি, আমি এখানে মানুষদের জন্য কাজ করছি, তো ওনাকে লড়াইয়ের সবসময় আমি থেকেও পেছনে লেজুরের মতো ঘুরতে পারবো। দেখুন, লড়াইয়ের থেকে বড় কথা ভারতবর্ষের গণতন্ত্র। হুম। ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান হাতে শপথ নিয়েই তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই সংবিধানের মর্যাদা রক্ষা করাটা সবচেয়ে বড় কর্তব্য। হ্যাঁ। এই রাজ্যের প্রধান হিসেবে রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধান। আমি ভারতের একজন নাগরিক, আমার রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। তাই ভারতবর্ষের প্রত্যেক নাগরিক তার রাষ্ট্রপতিকে অপমান করার জন্য লজ্জিত। ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গের আমি একজন বাঙালি, আমার লজ্জা করছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি অসম্মানিত হয়েছেন। কেন অসম্মান করেছেন? তিনি তপশিলি উপজাতির মানুষ বলে? যে ব্রাহ্মণ কায়স্থ তারা তপশিলি উপজাতির একজন মানুষকে সম্মান করতে যাবেন? পশ্চিমবাংলায় তপশিলি জাতির বহু সময় অসম্মান হয়েছে, বহু সময়। এই কদিন আগে ঝাড়গ্রামে তো সাঁওতালদের একটা কালচারাল প্রোগ্রাম ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যে প্রশাসন কিছুতেই করতে দিল না। বিভিন্ন জায়গাতে তপশিলি মানুষদেরকে, তপশিলি উপজাতি মানুষদের পশ্চিমবঙ্গে বহু জায়গায় অপমান করা হয়, অসম্মান করা হয়। বহু জায়গাতে তপশিলি উপজাতির মেয়েদের ওপরে তাদেরকে সহজ শিকার মনে করা হয়। তাদের উপরে অত্যাচার হলে সারা ভারতবর্ষের অন্য জায়গায় যেমন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয়, পশ্চিমবাংলায় নেওয়া হয় না। মহামহিম রাষ্ট্রপতি তপশিলি উপজাতি একজন মানুষ। আমাদের গর্ব হওয়া উচিত। ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা গর্বের বিষয় যে ভারতবর্ষের গণতন্ত্র এতটা পরিণত হয়েছে যে একজন সাধারণ ঘরের তপশিলি মহিলা তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তাকে অসম্মান করার মধ্যে কোনো মহত্ব নেই, কোনো একটা নেই। তাকে অসম্মান করা, যিনি অসম্মান করছেন তার লজ্জিত হওয়া উচিত। আমি একজন ভারতবাসী, আমার দেশে একজন তপশিলি উপজাতির মহিলা তিনি রাষ্ট্রপতি হয়েছেন, এটা গর্বে আমার বুক ভরে যায়। যারা তাকে অপমান করছে, অসম্মান করছেন, তারা তারা লজ্জিত হওয়া উচিত। এই ঘটনার পরে আরেকটা কথা বলা হয়েছে যে রাম মন্দির উদ্বোধনের সময় ওনাকে ডাকা হয়নি কারণ উনি নিচু জাতের মানুষ। রাম মন্দিরে তো গেছেন উনি। না, উদ্বোধনের সময় রাম ওনাকে মন্দিরেও ডাকা জানেনই না, রাম মন্দিরে কে শিলান্যাস করেছেন তিনি তথাকথিত নিচু জাতের মানুষ, উনি জানেনই না। বিহারের
মানুষ রাম মন্দিরের শিলান্যাসই করেছেন তথাকথিত অন্তজ। রাম মন্দির শুরুই হয়েছে যে অন্তজ একজন মানুষের হাত দিয়ে। সুতরাং উনি জানেনই গানগুলো, সেটা কিছু করার নেই। না জানলে কিছু বলার নেই। আরেকটা আরেকটা জিনিস এসআইআর এর যেটা বলছিলেন, হ্যাঁ। আমার যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আবারও বলছি উনি আমারও মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার একটা সহজ প্রশ্ন, তো যদি সত্যিই তাই হয় তাহলে উনি যে দুটো কাগজের তারা নিয়ে গেছিলেন সংসদে, দেখিয়েছিলেন বাংলাদেশেরও ভোটার লিস্টে নাম আছে, পশ্চিমবাংলাও ভোটার লিস্টে নাম আছে, স্পিকার তাকে বলতে অনুমতি না দেওয়াতে তিনি স্পিকারের দিকে সেই কাগজের তারা ছুঁড়ে মেরেছিলেন। তা তিনি তো বলছিলেন যে ভুল হয়েছে, মানে এই ভোটার লিস্টের মধ্যে অবৈধ নাম আছে। তাহলে আজকে তার যে আগের অবস্থান ছিল, একজন মানুষ তার নিজের আগের অবস্থান থেকে এতটা চলে আসতে পারেন? সেদিন তো তিনি স্বীকার করেছে, তিনি বলতেই গেছিলেন বাম আমলের সময় যে এই শাসক দল নিজেদের কায়েমি স্বার্থের জন্য এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। তিনি আজকে সেটা মানছেন না কেন? কারণ তিনি শাসক হয়েছেন বলে। দেখুন, এগুলো না বাঙালির একটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা আত্মমর্যাদা ছিল। সেই আত্মমর্যাদা এই ঘটনাগুলো ভুলুণ্ঠিত করে দিচ্ছে। যে একজন নিজেই তিনি বলছেন যে ভোটার লিস্টে ঠিক নেই, ভোটার লিস্টের মধ্যে ভোট ব্যাংক তৈরি করার জন্য এরা জোর করে ভোটার লিস্টে ঢোকাচ্ছে। সেইটা যদি নিবিড় পর্যবেক্ষণ কেউ করতে চায়, আহ, একই মানুষ আরেকবার ধর্ণা মঞ্চে যাচ্ছেন, এইটা কি বাঙালির একটা যে সম্মান ছিল তাকে ভুলুণ্ঠিত করেনি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু মিথ বাস্টিং করছি আমরা, তার মধ্যে একটা আছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আম, মানে তাদের জন্য, মানে সেই সংঘে যারা যুক্ত তারা সবাই উচ্চ বর্ণের পুরুষ, মহিলা এবং নিচু জাতের সেখানে প্রবেশ অধিকার নেই। এটা কিন্তু অনেক জায়গায় বলা হয়। এই মিথটা আপনি কিভাবে বাস্ট করবেন? প্রথম কথা, মহিলা আহ, প্রচুর মহিলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যেও আছেন, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এত দূর পর্যন্ত গেছে মহিলাদের সহযোগিতা ছাড়া কখনো যেতে পারে না। না, মানে মনুবাদী এবং একেবারে সঙ্গে কোনো সম্পর্কই নেই, মিসোজিনিস্ট একটা দেখানো হয়। মনুবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে রাষ্ট্র সেবিকা সমিতি একটা সম্পূর্ণ সংগঠন, সেটা মহিলাদের জন্যই সংগঠন। আর উঁচু বর্ণের কথা বলছেন, আমি বরঞ্চ অন্য একটা প্রশ্ন করি, যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এই দলের ক্ষেত্রে 100 বছর হয়েছে, 1925-এ কিন্তু তারই চল। এতদিন পর্যন্ত একমাত্র একজন পলিট ব্যুরো মেম্বার হয়েছেন নাথচন্দ্র ডোম, 100 বছরে একজন। তাহলে বাকি লোকেদের কি শুধু চা নিয়ে আসা তাদের 5 মাস কাটার জন্যে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে রাজনৈতিক দলে, যে আহ, শ্রমিক সংগঠনে, যে ছাত্র সংগঠনে আসুন, দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথাকথিত তথাকথিত অন্তজ, কারণ আমরা মনেই করি না। মহাত্মা গান্ধী দেখে এসে বলেছিলেন, মহাত্মা গান্ধীর কালেক্টেড ওয়ার্কসে আছে, তিনি দিল্লির ভাঙ্গীকরণী যখন বক্তৃতা দেন সেই সময় তিনি বলেছিলেন যে আমি ওয়ার্ধাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে দেখে অবাক হয়ে গেছি যে তথাকথিত সবর্ণ তথাকথিত নিম্ন বর্ণের একই সঙ্গে আছে। 30 দিনের ক্যাম্পের মধ্যে একই সঙ্গে একই ঘরের মধ্যে পাশাপাশি শুয়ে আছে, পাশাপাশি থালায় একই সঙ্গে খাওয়া দাওয়া করছে। এটা দেখে মহাত্মা গান্ধীর তখন ভালো লেগেছিল। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এগুলো বিশ্বাসই করে না। কিন্তু আহ, যে কার্যকারণে যেটা হয়েছে, যে সবচেয়ে বেশি নেতৃত্বে উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্তজ, তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর। যদি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এইসব জায়গাগুলোতে বা বিভিন্ন জায়গায় জেলাগুলোতে দেখেন, সব কটা জায়গাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে কার্যবাহ মানে সেক্রেটারি, আর সভাপতি মানে আমাদের বলা হয় সংঘচালক। সংঘচালক, কার্যবাহ
তথাকথিত নিচু বর্ণের। মানে আমি একবার এখানে একটি বহুল প্রচারিত কাগজে মিথ্যে কথা লেখা হয়েছিল, তাই দুটো জেলার সভাপতি এবং সেক্রেটারি তারা তার বিরুদ্ধে উকিলের চিঠি দিয়েছিল যে আপনারা মিথ্যে কথা লিখছেন। এটা মিথ্যে কথা। আমরা নিজেদের মধ্যে উঁচু বর্ণ নিচু বর্ণের কিছু বিশ্বাসই করি না। এবং অনেক ঘটনা আছে, ধরে কালারাম মন্দির। কালারাম মন্দির রে আহ, বাবা সাহেব আম্বেদকর ওখানে ঢুকতে চেয়েছিলেন নাসিকে, তা সেখানে ঢুকতে দেওয়া হয়নি। তা কালারাম মন্দিরে অন্তর্জদের প্রবেশ করার জন্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সকল ব্যবস্থা নিয়েছে। কালারাম মন্দিরে তাদের পুরোহিত পরিবার ওই ঘটনার ৭৫ বছর পরে ২০০৫ সালে সেই ঘটনার ৭৫ বছর হয়েছে, সেই সময়ে সেই মন্দিরের পুরোহিতরা এখন তারা স্বয়ংসেবক, তারা তথাকথিত অন্তর্জদের নিয়ে এসে পা ধুইয়ে কালারাম মন্দিরে প্রবেশ করিয়েছে। তাই আমরা মনে করি যে জাতিভেদ হিন্দু সমাজের ক্যান্সারের মতো। উঁচু বর্ণ নিচু বর্ণের এই ভেদ এভাবে আমাদেরকে সমাজকে পচিয়ে দিচ্ছে। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এগুলো বিশ্বাসই করে না। তার জন্য আহ, অনেকেই মানে মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর এরা সকলেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছে আসার পরে আমাদের যে জাতপাত মুক্ত সমাজে গড়ার ভাবনা তাকে সমর্থন করতেন। আরেকটা আছে কথা মিথ, এটা হচ্ছে আরএসএস মানেই বিজেপি এবং বিজেপি মানেই আরএসএস। হুম। তো এটা কতটা সত্যি? হ্যাঁ, বিজেপির মধ্যে তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা আছেন। তা এটা মাননীয় ডক্টর মনমোহন সিং একবার বলেছিলেন, মানে গুরুজির জন্ম শতবর্ষের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কয়েকজন গেছিলেন তার সঙ্গে দেখা করতে। তিনি একজন এত বড় রাজনীতিবিদ, তা উনি বলেছিলেন যে আপনাদের সবাই তো বিজেপিতে যায়। তখন যারা গেছিলেন তারা বলছিলেন আপনারাও নিন না, আমরা খুব ভালো কয়েকজন স্বয়ংসেবককে দেব, আপনারা কংগ্রেসে নিন। তো বিজেপিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের গ্রহণ করে, তাদেরকে নেয়, মানে ভাবধারা এরকম কিছুটা নয়। মিল রয়েছে বলি। হ্যাঁ, এটা তো বটেই, নেশন ফার্স্ট। ঠিক, সেটা তো আছেই। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংবিধানে আছে যে সে একজন স্বয়ংসেবক তার নিজের ইচ্ছে মতো রাজনৈতিক দলে যোগ দিতে পারবে, কোনো একটি বিশেষ দলে যোগ দিতে হবে না, এটা সংবিধানের মধ্যেই আছে। এবং অনেক নেতা যারা সংঘের স্বয়ংসেবক অন্য দলেও গেছেন, তারা তাদের পরিচয়ে কতটা অস্বস্তি হবে তার বা এছাড়া অন্য বিষয়, কিন্তু অনেকেই গেছেন, মানে যারা পুরনোদের মতে বলরাজ মাধব স্বয়ংসেবক, তিনি অন্য দলে গেছেন, তো অনেকেই গেছেন। আহ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিজেপিতে গেছেন তার কারণ বিজেপি তাদেরকে ভালোবাসে, বিজেপি তাদেরকে নিতে চায়, তাদের মতাদর্শ বিজেপির মতাদর্শের সঙ্গে এক। কিন্তু বিজেপি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তার নিজের সিদ্ধান্ত, তার বক্তব্য, তার নেতৃত্ব তারা ঠিক করবেন। মানে কোনোভাবে ইনফ্লুয়েন্স নয় বলছেন? বিজেপি এই দুটি স্বতন্ত্র সংগঠন, তাদের মধ্যে একমাত্র যোগসূত্র স্বয়ংসেবক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবকেরা বিজেপির ও নেতৃস্থানীয় এবং বিজেপির কর্মী নেতা, আচ্ছা। এটাই সম্পর্ক। সম্পর্ক মানে স্বয়ংসেবক। তেমন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে আমাদের সম্পর্ক স্বয়ংসেবক, ভারতীয় মজদুর সংঘের সঙ্গে আমাদের সম্পর্ক স্বয়ংসেবক। স্বয়ংসেবকেরা ওখানে গিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এটাই সম্পর্ক। তার মানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সব সিদ্ধান্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নেবে এরকম কিছু নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গে সেভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিস্তার করতে পারেনি বলে আমরা ধারণা করি। এটা কি কারণে হয়েছিল? আপনি এটা বলছেন, আবার কালকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন এত বেশি বিস্তার লাভ করেছে মানে কিভাবে। এখন রিসেন্ট টাইমসে বিস্তার লাভ করেছে, কিন্তু গত 34 বছর মাননীয়া আসার আগে সেই সময় বিস্তার একেবারেই দেখতে পাইনি আমরা। এরকম নয়, ধরুন জ্যোতি বসু বলেছিলেন যে এখান থেকে একটা ইটও যাবে না রাম মন্দির আন্দোলনের সময়। হুম। এখান থেকে 8,400 না 5,600 5,600 ইট মানে রামশিলা শিলা পূজন হওয়ার পরে গেছিল, আচ্ছা। ইয়েতে পাঠানো হয়েছিল। তাই আমাদের বুঝি এক্ষুনি বললাম যে বিরোধিতা সবসময় ছিল, সেই সময়ও ছিল, এখনো বিরোধিতা আছে, কিন্তু সাধারণ মানুষ, স্থানীয় মানুষ তারা আমাদেরকে ভরসা করেন। তাই যখন
শিলা পূজন হয়েছে, অনেক ক্ষেত্রে অত্যাচারও হয়েছে, হুম। কতগুলো ছেলের প্রাণ চলে গেছে, কিন্তু মানুষ সেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন। তাই সেই সময়েও আমরা তখন সবে মাত্র কৈশোর থেকে যৌবনে, সেই সময়টাই শিলা পূজনের সময়, আমরাও তখন ওই রাম জন্মভূমি আন্দোলনের সময় ছিলাম। তাই অত্যাচার আমরাও দেখেছি, সেই সময় কম অত্যাচার হয়নি। আমার দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি, সেইখানে তাল দিতে পুলিশের গুলিতে মারা গেল হুম। তাপস হালদার। হ্যাঁ। গুলিতে ওরা শিলা পূজনের পরে যজ্ঞ হচ্ছিল, পুলিশ গুলি চালায় মারা যায়। অত্যাচার কম তখনো হয়। মানে 100 বছর পরেও এখনো যুব সমাজ মানে স্বয়ংসেবক হতে চাইছে, এটা একটা বড় পাওনা আপনাদের। দেখুন, আমাদের এই 100 বছরের যাত্রায় মূল 3টি স্তর আমরা পার হয়েছি। প্রথমে অবজ্ঞা ছিল, যখন ডাক্তারজির কথা বললেন, ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার যখন শুরু করেছিলেন, তখন লোকে মনে করতো যে হিন্দুদের সংগঠন করা যায় না, এটা কিছু করতে পারবে সেরকমই বিশ্বাস করতো না। তারপরে রাজনৈতিক শক্তি দেখলো যে এটা তাদের জন্য একটা বড় বিপদ, কারণ তারা সত্যি কথা বলছে, দেশভক্তির কথা বলছে। তারা তখন তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হলো, হুম। কম হয়নি। এমার্জেন্সির সময় তো ব্যান করে দেওয়া হয়েছিল। এমার্জেন্সির সময় ব্যান করা হয়েছে। মহাত্মা গান্ধীর সঙ্গে আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল। তার মৃত্যুর পরে একটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এত হাজার স্বয়ংসেবককে গ্রেপ্তার করা হয়েছে, যেটার যে আইনে গ্রেপ্তার করা হয়েছে, ইংরেজের সময়কার একটা আইনে, কোনো বিচার ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। তারপরে এমার্জেন্সির কথা বললেন, রাম জন্মভূমি আন্দোলনের সময়, বিভিন্ন সময়ে। এত ঘাত প্রতিঘাত সহ্য এটা করার হচ্ছে পরেও। দ্বিতীয় স্তর, অত্যাচারের সময়। হুম। আর আজকে মানুষের এক্সপেকটেশন বেড়েছে, মানুষের একটা মনে করেছে যে আচ্ছা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতে পারে, যদি এর পরিবর্তন করতে পারে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতে পারে, এইটা বাংলার মানুষও মনে করছে। এই নতুন মানে আমাদের সামনে আছে এই নির্বাচন, এবং এখন আমরা শুনছি যে আহ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিছু যদি করে তাহলে আমরা এবারে বিজেপি মনে করে যে হয়তো ওরা পরিবর্তন পেতে পারে, এরকম খবর কিন্তু মিডিয়া দেখাচ্ছে যে যদি আরএসএস মনে করে যদি আরএসএস কিছু করে তাহলে বিজেপি আসতে পারে। মানে এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেটা একসময় মানুষ ভাবতো না পশ্চিমবঙ্গে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক হিসেবে আমি মনে করি যে রাজনৈতিক ব্যাপারটা একটা সামগ্রিক চিত্রের একটা ছোট অংশ, কেবলমাত্র রাজনৈতিক বিষয়ই নয়। বাংলায় বাঙালি বা বাঙালি হিন্দু, আর বাঙালি হিন্দু না থাকলে বাঙালিও থাকবে না, বাংলাদেশ পরিষ্কার করে দেখাচ্ছে যে বাঙালি হিন্দু থাকাটা বাঙালি থাকার জন্য একটা অপরিহার্য অংশ। তাই আমাদের অস্তিত্বটাই বিপন্ন। এই অস্তিত্বটা বিপন্ন, তার জন্য সামাজিকভাবে লড়াই করতে হবে, রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, বৌদ্ধিক স্তরে লেখালেখি, পড়াশোনা, যুক্তিবোধ, সেই স্তরেও লড়াই করতে হবে। তাই সামগ্রিকভাবে আমাদের অস্তিত্ব বিপন্ন, সামগ্রিকভাবে লড়াই করতে হবে, এবং আমরাই জিতব। হুম। আমরাই জিতব। রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, এটা এভাবে হারিয়ে যাবে না, জিতবো আমরা। তাহলে যে মানুষজন এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা ভোট দিতে যাবেন, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? তারা কি কি প্যারামিটার বা কি কি ভেবে তারা ভোট দিতে যাবে? প্রথম কথা হচ্ছে যে কারোর এই কথাতে ভয় পাবেন না যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আমাদের নিশ্চিহ্ন করে দিলে আমরা আজকে বেঁচে থাকতাম না। সারা পৃথিবীতে দেখুন, যেখানে যেখানে এইরকম আক্রমণ হয়েছে, ভারতবর্ষ বাদ দিয়ে আর কোথাও প্রাচীন সভ্যতা বেঁচে নেই। আমাদের পূর্বপুরুষেরা কারোর পায়ে ধরে পায়ে দুটো পটি খেয়ে বেঁচেছিলেন না, তারা লড়াই করেই বেঁচেছিলেন। তার জন্য প্রথম কথা, ভয় পাবেন না। আমাদেরকে সংহার করতে গেলে যারা আমাদের বিরোধী, তাদের 10 বার ভাবতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। ঐক্যবদ্ধ থাকতে গেলে প্রথম কথা হচ্ছে ঐক্যবদ্ধভাবে ভোটদান করুন। ভোটদান আমার পবিত্র কাজ। সকাল সকাল নিজের প্রাতরাশ করার আগেই ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে ভোটদান কেন্দ্রে যান। যে আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ,
এতদিনে ভগবান। তার জন্য আমি আমার যে অধিকার, সেই অধিকার আরেকজন কেউ চাপ্পা ভোট দিয়ে সেটা নিয়ে নিতে না পারে, তার জন্য সংঘবদ্ধভাবে সকালবেলায় ভোট দিতে যান, তারপরে ফিরে এসে একসঙ্গে প্রাতরাশ করুন। প্রথম কথা, 100% ভোট দেওয়া উচিত। যদি সৎ মানুষেরা, ভালো মানুষেরা 100% ভোট না দেয়, তাহলে অসৎ মানুষের ভোটে অযোগ্য অসৎ লোক নির্বাচিত হবে। তার জন্য সৎ মানুষের উচিত আমার নিজের পরিবার, আমার পাড়া এবং আমার যত পরিচিত আছে তাদের সবাইকে 100% মানুষকে ভোট দেওয়া। সংঘবদ্ধভাবে সকালবেলায় ভোট দিতে হবে, সৎ মানুষদের 100% ভোট দিতে হবে। আর তৃতীয় যেটা বিষয়, নো টু নোটা। আপনি যদি নিজের ভোটকে নষ্ট করেন, তাহলে অপেক্ষাকৃত যে অসৎ মানুষ সেই আসবে। আগের বারে নো ভোট টু একটা পার্টির নাম করে যারা বলেছিলেন নো ভোট, সেটার ফলে কি হয়েছে? আরজি করের ঘটনা। সেটার ফলে কি হয়েছে? এত ছাত্রছাত্রী রাস্তার মধ্যে দিনের পর দিন, মেধাবী ছাত্রছাত্রীরা, তাদেরকে রাস্তার মধ্যে এরকম করতে হয়েছে। কারোর বাড়ির থেকে বস্তা বস্তা টাকা দেওয়া গেছে। তার জন্য যারা নো ভোট লিখেছিলেন তারা দায়ী কিন্তু। তাই আজকে শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষকে বুঝতে হবে যে এই অ্যাভেলেবেল অপশনের মধ্যে যে আমার অস্তিত্ব বাঁচানোর জন্য যে লড়াই করছে তাকে দিতে হবে, সকাল সকালে যেতে হবে, সংঘবদ্ধভাবে যেতে হবে এবং আমার 100% ভোট সবটাই আমাকে ভোটের ওখানে দিতে হবে। এইটা আমার পবিত্র কর্তব্য। আমি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে ভোট দান এবং ভোট করাটা কর্তব্য। আমার এই অধিকারকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। অনেক ধন্যবাদ দাদা, আজকে আপনি সময় দিলেন আমাদেরকে। অনেক ধন্যবাদ।